আচ্ছা, তো এখনকার পার্টটা হচ্ছে এই জৈব যৌগের মধ্যে কি ধরনের বন্ধন থাকে, আমরা সে সকল ধরনের বন্ধন নিয়ে আসলে আলোচনা করবো, ঠিক আছে? কারণ এটা খুবই জরুরি। কারণ পরে যখন আমরা বিক্রিয়ার মেকানিজম দেখবো, যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, হ্যাঁ, ওখানে যে বিভিন্ন ক্রিয়া কৌশল হবে, ওই জায়গায় আসলে বন্ধন যদি আমরা না চিনি যে ডাবল বন্ড কি, ট্রিপল বন্ড কি, বা এই জৈব যৌগের বন্ধনগুলো আসলে কি রকম, তাহলে তো আমাদের আসলে জৈব যৌগ শেখানো লাভ নাই, ঠিক আছে? তো আমরা এখন দেখবো হচ্ছে জৈব যৌগে কি ধরনের বন্ধন থাকে। আর আমরা অবশ্যই জানি এগুলা যেহেতু হাইড্রোকার্বন, এবং কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন হয়, এবং যদি অন্য কোনো মৌলও থাকে সেটাও সমযোজী বন্ধনই হবে। তো সকল জৈব যৌগিক কোন বন্ধন বেসিক্যালি সমযোজী বন্ধন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার মানে অবশ্যই জৈব যৌগ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। কিন্তু সমযোজী বন্ধনের মধ্যে আরো কিছু স্পেসিফিক জিনিস আমাদের জানতে হবে। যে আমরা তো 19 পর্যন্ত জাস্ট দেখতাম যে এরকম দুইটা দাগ দিয়ে, যে অক্সিজেনের সাথে যখন বন্ধন থাকে তখন এরকম কি করা হয় বলতো, এরকম দুইটা দাগ দিয়ে দেওয়া হয়, ধরো এই যে এরকম অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইডে কি থাকে, সিএইচও। এই যে দুইটা দাগ বা দ্বিবন্ধন, বা এই যে আমাদের ইথিন বা ইথাইন বা অ্যালকিন, অ্যালকাইন, এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে ইন ডিটেলস শিখি নাই, বা এগুলো আসলে কি, কিভাবে ডাবল বন্ড হলো, এগুলো কিন্তু আমরা শিখি নাই। ওটা আমরা এখন শিখবো, যে অ্যাকচুয়ালি এই সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল মানে সমযোজী বন্ধনের মধ্যে কয় কয় ধরনের বন্ধন আছে বলতো? তিন ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল বন্ড, আর একটা হচ্ছে ডাবল বন্ড, আর একটা হচ্ছে কি ট্রিপল বন্ড, ঠিক আছে? তো বলবাম। কার্বন কার্বন কিন্তু সিঙ্গেল বন্ডও থাকতে পারে, ডাবল বন্ডও থাকতে পারে, আবার ট্রিপল বন্ডও থাকতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। কারণ আর এটার জন্য কিন্তু কার্বনের যৌগ অনেক, কারণ বন্ধনের ভ্যারিয়েশনের কারণে কিন্তু নতুন নতুন যৌগ গঠিত হয়, ঠিক আছে? এ হচ্ছে কথা। তাহলে আমরা দেখবো যে সিঙ্গেল বন্ড, হ্যাঁ, ডাবল বন্ড, ট্রিপল বন্ড কিভাবে হয়। তো আমরা বেসিক্যালি বলবো যে জৈব যৌগের বন্ধন কয় ধরনের, বেসিক্যালি তিন ধরনের। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এই যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ঠিক আছে? এবং এই জিনিসগুলো আসলে আমরা আসলে ফার্স্ট পেপারে শিখছি অধ্যায় 3-এ, যে সমযোজী বন্ধন কিভাবে হয় জানো, যে বিজোড় ইলেকট্রনের মধ্যে বন্ধন হয়, সমযোজী বন্ধন, ঠিক না? এই তোমার কার্বন আছে, কার্বন যখন উত্তেজিত হয় তখন কার্বনের শেষ কক্ষপথে 4টা অযুগ্ম ইলেকট্রন থাকে, ঠিক আছে? এগুলো আমি একটু অবশ্যই একটু রিভিশন দিব, কারণ ভুলে যেতে পারো, তো আমি একটু রিভিশন দিব, খেয়াল করো। কার্বনের যে নর্মাল ইলেকট্রন বিন্যাস, মানে উত্তেজিত অবস্থা না, স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস কিরকম হয় বলতো? 1s2, 2s2, 2p2। এবং আমরা যখন এটাকে হুন্ডের যে নীতিটা সে অনুসারে যখন ইলেকট্রন বিন্যাসটা করি, এবার বক্স বক্স দিয়ে করি না, এভাবে বক্স দিয়ে, এরকম বক্স দিয়ে আমরা, পি যেহেতু 2p তাই তিনটা বক্স, 2s এ একটা, 1s একটা, এগুলো তো আমরা শিখছি আগে, এগুলো আসলে বোঝার এখন দরকার নাই, এগুলো আগেই আমাদের শেখা আছে, ঠিক আছে? এবার দেখো 1s এ কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তাহলে 1s2, 2s2, 2p তে কয়টা আছে? দুইটা। এই দুইটাকে আমরা এভাবে জোড়া হিসেবে দিব, বলো? নাকি হুন্ডের নীতি অনুসারে আমরা না, এগুলাকে বেজোড় দিব? কারণ আমরা ম্যাক্সিমাম বেজোড় আগে পূরণ করে নিব, তারপরে যদি ইলেকট্রন থাকে সেটাকে আমরা জোড় হিসেবে দিব, ঠিক আছে? এগুলো সব আমরা অধ্যায় 3-এ যে হুন্ডের নীতি আছে সেখানে শিখছি। আচ্ছা, তার মানে এইখানে আমরা জানি যে অধাতুর যোজনী কি হয় বলতো? অধাতুর যোজনী হচ্ছে যে তার ইলেকট্রন বিন্যাসে টোটাল অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বা বেজোড় ইলেকট্রন সংখ্যা, ঠিক না? এটাই তার কি যোজনী না? তেমনি দেখো এই কার্বনে এখানে অযুগ্ম কয়টা ইলেকট্রন আছে? দুইটা। তাহলে এই কার্বনের যোজনী কত এখানে? 2। মনে আছে তো সবকিছু, নাকি ভুলে গেছো? দুই। হ্যাঁ, মনে আছে। ওকে, গুড। তাহলে কার্বন যখন উত্তেজিত করা হয় কার্বনকে, তখন এই 2s থেকে একটা ইলেকট্রন শক্তি গ্রহণ করে কোথায় চলে যায়? এই 2p এর খালি অরবিটালে চলে যায়। মানে এটা জোড়া থাকে, তো ওখান থেকে জোড়াটা ভেঙে একটা ইলেকট্রন ওখানে চলে গিয়ে বিজোড় অবস্থা প্রাপ্ত হয়। তাহলে এখানে 1s2, 2s এ দুইটা ছিল, এখন হচ্ছে একটা। আর 2p তে একটা খালি অরবিটাল ছিল, সেখানে হচ্ছে এই যে অযুগ্ম ইলেকট্রনটা সেটা চলে গেল। তাহলে এখন টোটাল বিজোড় ইলেকট্রন কয়টা হলো? চারটা না? তাহলে এই যে উত্তেজিত অবস্থায় কার্বনের ভ্যালেন্সি বা যোজনী কত? 4। ক্লিয়ার? অযুগ্ম ইলেকট্রন সংখ্যাই তার যোজনী, ঠিক আছে? তাহলে এভাবে যদি হ্যাঁ, আমরা হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? একটাই। তাহলে এটা ধরো এরকম ডাউন স্পিন দিয়ে আমরা লিখলাম, কারণ যখন দুইটা অযুগ্ম ইলেকট্রন যুক্ত হবে, দুইটার স্পিন অবশ্যই কি হতে হবে? বিপরীত। নাহলে কিন্তু এটা স্থায়ী হবে না কখনোই। দুইটা একই স্পিন কখনোই একসাথে থাকতে পারে না, যেগুলো জানো, এগুলো আর এখন আমি বেশি ব্যাখ্যা করবো না, ঠিক আছে? তাহলে কি হইলো বলতো, কার্বনে এরকম কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে বা অযুগ্ম ইলেকট্রন আছে? চারটা। এক, দুই, তিন, চার। তাহলে হাইড্রোজেনের যদি এরকম তুমি উল্টা স্পিনের চারটা হাইড্রোজেন এখানে নিয়ে আসো, তাহলে কি এই চারটা হাইড্রোজেনের এই যে এই অযুগ্ম ইলেকট্রন, এই অযুগ্ম ইলেকট্রন, এটার সাথে এটা এভাবে কি করতে পারবে? বন্ধন গঠন করতে পারবে, ঠিক না? যেটাকে আমরা এভাবে প্রকাশ করি নাকি? বুঝতে পারছো? দুইটা মিলে একটা কি বানাবে? হ্যাঁ। একটা পূর্ণ অরবিটাল বানাবে, জোড়া বানাবে, ঠিক আছে? এখন ঝামেলাটা কি জানো? ঝামেলাটা হচ্ছে এই যে কার্বনের চারটা ইলেকট্রন, এই চারটে ইলেকট্রনের কি শক্তি একই, বলো?
এই যে চারটি ইলেকট্রন, এই চারটি ইলেকট্রন কি শক্তি সেম নাকি ডিফারেন্ট কোনটা? টু এস এ একটা ইলেকট্রন আছে, ডিফারেন্ট। ডিফারেন্ট, কারণ টু এস এর শক্তি কত? আমরা জানি এন প্লাস এল এর নীতি অনুসারে এন এর মান এখানে টু, এল এর মান জিরো, শক্তি কত? দুই। টু পি এর জন্য এন এর মান দুই, এল এর মান ওয়ান, তা শক্তি কত? তিন। তাহলে অবশ্যই টু পি এর শক্তি বেশি, টু এস এর শক্তি কি কম না? এই যে তোমার চারটা যে অযুগ্ম ইলেকট্রন, চারটে ইলেকট্রন কি শক্তি সেম? কখনোই না, শক্তিগুলো না। ডিফারেন্ট। তাহলে যখন এই হাইড্রোজেন বা অন্য কেউ যখন এটার সাথে বন্ধনে আবদ্ধ হইতে আসবে, তখন এখানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে। কেন? কারণ যে আসবে সে চাবে কম শক্তির ইলেকট্রনের সাথে কি বন্ধন করতে, ঠিক না? তাহলে কিন্তু এখানে একটা বিশৃঙ্খলা হয়ে গেল না, যে সবাই চাবে এর সাথে বন্ধন করতে, ঠিক না? তো এটা আসলে সম্ভব না যে চারটে ইলেকট্রন বন্ধনে একসাথে আবদ্ধ হবে এবং চারটা শক্তি আলাদা আলাদা হয়ে বন্ধন হবে, তা কিন্তু সম্ভব না, কারণ এটা একটা সম্পূর্ণ একটা আনস্টেবল, এবং এই থিওরিটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার? কারণ এরকম কোনো যুগ আসলে হ্যাঁ। পাওয়া যায় না, বা এই অ্যানালাইসিস করে এই লজিক মিলানো যায় না কখনোই। ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা হয়, যদি আমার এখানে চারটা বন্ধন থাকেই, একই ধরনের চারটা বন্ধন থাকে এখানে, তার মানে ওই যে চারটা ইলেকট্রন, সেই সবগুলার শক্তি কি হইতে হবে? অবশ্যই সমান। কথা কি বোঝা গেছে? যতগুলা ইলেকট্রনই তোমার হ্যাঁ। বন্ধনে অংশগ্রহণ করুন না কেন, সবগুলো ইলেকট্রনের শক্তি কি হইতে হবে? সমান। সেটা হোক তিনটা, হোক চার, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যতগুলাই একসাথে ভাবে তোমার বন্ধন করুক না কেন, সবগুলা শক্তি কি হইতে হবে? সমান। নাহলে তো এখানে বন্ধন হবে না, বা এটা তো একটা সমান। আনস্টেবল হয়ে যায় জিনিসটা, ঠিক না? এই হচ্ছে আমার কথা। তাহলে কিভাবে এই টু এস এর একটা ইলেকট্রন তো এক শক্তির, আর টু পির তিনটা ইলেকট্রন তো আরেক ধরনের শক্তির, শক্তির ডিফারেন্স আছে, তো কিভাবে চারটে ইলেকট্রন সমান শক্তি হয়? এইখানে যে জিনিসটা হয়, তুমি তো পড়ছো অধ্যায় তিনে, সেটাকে কি বলে ইংলিশে? হাইব্রিডাইজেশন। আর বাংলায় কি বলে? সংকরণ। সংকরায়ন। ঠিক আছে? সংকরায়নে কি হয়, এই যে ভিন্ন শক্তির যে অরবিটাল গুলা, এগুলা সংকরিত হয়ে সমশক্তি সম্পন্ন চারটা কি বানায়? নতুন অরবিটাল বানায়। এই চারটা অরবিটালের বা চারটা ইলেকট্রনের শক্তি কি? সেম। হাইব্রিড এনার্জি, তিন সেই। চারটা মিলে একটা নতুন ধরনের অরবিটাল বানাইছে, এবং এই নতুন চারটা অরবিটালের শক্তি কি? সেম। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে? তো এখানে দেখো ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল বন্ডের যৌগ, এরপর ডাবল বন্ডের যৌগ, ট্রিপল বন্ডের যৌগ এখানে দেখাইছে। বাট আসলে এগুলো প্রথমে দেখায় কোনো লাভ নাই। আমাদের প্রথমে দেখতে হবে যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড কিভাবে আসলে হয়। ঠিক আছে? তো এই যে আমি তোমাকে বলছিলাম যে দুটি ইলেকট্রনের স্পিন বিপরীত হবে, এগুলো তোমার বাসায় রিডিং পড়ে নিবা। ঠিক আছে? আর বইটা হচ্ছে হাজারিনাগের বই, সো অবশ্যই অবশ্যই এটা তোমার কাছে আছে, তো তুমি রিডিং পড়ে নিতে পারবা। ঠিক আছে? এগুলো তুমি কিন্তু অধ্যায় তিনেও পড়ছো, নতুন কিছু না। এবং আমি তো বললামই এতক্ষণ ধরে। ঠিক আছে? এবং তুমি জানো যে সমযোজী বন্ধন দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে কি বন্ধন? সিগমা। আর একটা হচ্ছে কি? সিগমা। পাই। পাই। আচ্ছা, সিগমা বন্ধনটা কিভাবে হয়? সিগমা বন্ধন হচ্ছে, ধরো এটা একটা পি অরবিটাল, ঠিক আছে? এটা আর একটা পি অরবিটাল, এদের মধ্যে যদি বন্ধন হয়, তাহলে যদি এভাবে সরাসরি ধরো এই এই পি অরবিটালটা আর এই পি অরবিটালটা কি করলো, সরাসরি এভাবে একটা আরেকটার সাথে ওভারল্যাপ হইলো, মানে অবশ্যই যখন ইলেকট্রন শেয়ার হবে। এখন দেখো, তোমরা ধরো একটা ছেলে একটা মেয়ে যদি বিয়ে করে, ঠিক আছে, এরা যদি একসাথে সংসার করতে চায়, তাহলে এরা কি যে যার বাসায় থেকে সংসার করতে পারবে, নাকি এদের দুইজনের বাসা এক করে দিতে হবে? মানে দুইজনের একটা কমন বাসা দিতে হবে, বলো? কমন। অবশ্যই কমন বাসা দিতে হবে। তেমনি এখানে যখন দুইটা ইলেকট্রন মানে আলাদা আলাদা অরবিটাল, আলাদা আলাদা মোলের দুটো অরবিটাল যখন এভাবে বন্ধন করতে চাবে, তখন এদের অরবিটাল গুলোর মধ্যে কি হইতে হবে? অবশ্যই ওভারল্যাপ হইতে হবে, মানে কমন একটা জায়গা থাকতে হবে যেখানে ওই ইলেকট্রন গুলো ঘুরবে। ঠিক আছে? এই জন্য কি হয়, অরবিটাল গুলোর মধ্যে এভাবে ওভারল্যাপ হয়, বুঝছো? যেমন ধরো এই যে এস অরবিটাল গোলাকার না, তাহলে এই একটা এস আর একটা এস কি হইলো? ওভারল্যাপ হইলো। মানে ইলেকট্রন গুলো এইভাবে একটা ওভারল্যাপ একটা জায়গায় ঘুরতে থাকে। বুঝতে পারছো? এই যে দেখো বন্ধন, এবং এই এই যে ওভারল্যাপটা হচ্ছে এবং ইলেকট্রন গুলো যে দুজনের চারপাশে ঘুরতেছে, এটাই তো আমাদের সমযোজী বন্ধন, নাকি? বোঝা গেছে? তাহলে এইভাবে হ্যাঁ। অরবিটালটা হুম। সরাসরি বন্ধন করার মানে সরাসরি অরবিটাল অতিক্রমণ হওয়ার মাধ্যমে যে বন্ধনটা হয়, সেটাতে বলে কি? সিগমা বন্ধন। এবং এটা অনেক শক্তিশালী হয়, কারণ অরবিটাল গুলোই কি হয়ে গেছে? ওভারল্যাপ হয়ে গেছে, যার কারণে এই বন্ধনটা ভাঙতে হলে অনেক শক্তির প্রয়োজন হবে।
এই কারণে সিগমা বন্ধন অনেক শক্তিশালী, এবং এটাকে আমরা এভাবে একক বন্ধন দিয়ে প্রকাশ করি। এই দেখো, এই একটা কার্বনের একটা অরবিটাল, এই কার্বনের একটা অরবিটাল, মানে ফাঁকা হাত, এই দুটো মিলে কি বানাবে, একটা বন্ধন বানাবে, ঠিক আছে। এবং এখানে দুজনের দুটো অরবিটাল কি হয়েছে, ওভারল্যাপিং হয়েছে। ক্লিয়ার? এবং যেহেতু সরাসরি সরাসরি দুইটা অরবিটাল ওভারল্যাপিং হয়েছে, তাই এটার নাম কি, সিগমা বন্ধন। এটা অধ্যায় 3-এ শিখছো, সিগমা। ঠিক আছে। এটা আসলে আমরা একটা খুব ভালো একটা এক্সাম্পল দিয়ে শিখবো যে পাই বন্ধনটা আসলে কি, ঠিক আছে। এখন দেখো, এই যে প্রেম প্রীতি তো হয়, ঠিক না, বিয়ের আগে হয়, বিয়ের পরেও হয়। এখন বিয়ের আগে কি হয় বলতো? বিয়ের আগে হচ্ছে ছেলে ছেলের বাসায় থাকে, আর মেয়ে মেয়ের বাসায় থাকে, ঠিক না। এবং তারা মাঝে মাঝে কি হয়, ঘুরতে বেরোয়, না বলে ঘুরতে বেরোয়, ঠিক না। তারা কি করে, না হুম, বলে ঘুরতে বের হয়। তবে তাদের বাসা কিন্তু যার যার বাসা আলাদা। সে সে জায়গায় আছে আলাদা। বাট তারা কি করতেছে, এখানে আমাদের প্রেমিক প্রেমিকা হচ্ছে ইলেকট্রন, তারা কি করতেছে, এভাবে বাইরে পার্কে টার্কে বিভিন্ন অথবা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে তারা ঘোরাঘুরি করতেছে, বুঝছো। তার মানে অরবিটাল গুলো যে যে জায়গায় আছে, কিন্তু ইলেকট্রন গুলা এই মাঝামাঝি কোনো একটা জায়গায়, দুইজনের ইলেকট্রন গুলো কি হচ্ছে, মাঝামাঝি জায়গায় ওইভাবে উপর নিচে মিলে ঘুরতেছে, ঠিক আছে। তারপর এই বন্ধনটার নাম কি, পাই বন্ধন। তাই এটা হচ্ছে কি, তাই আমাদের প্রেমিক বন্ধু। প্রেমিকা, কারণ তাদের বাসা একই আছে, মানে ছেলে ছেলের বাসাতেই থাকে, মেয়ে মেয়ের বাসাতেই থাকে, কিন্তু প্রেম করার সময় কি করে, দুজনে এভাবে ঘুরতে থাকে। আর সিগমা বন্ধন এক- যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি, তাদের অরবিটাল গুলা ওভারল্যাপ হয়ে গেছে, তাদের রুম এখন একই, তারা এখন একসাথে থাকে, সমস্যা নেই, তাদের বাসাও একই। তাহলে এদের অবশ্যই বিয়ের বন্ধনটা কি শক্তিশালী, স্ট্রং, কারণ সহজে ভাঙে না। আর প্রেমিক প্রেমিকার তোমার বন্ধন তো নিমিষে ভেঙে যায়, ব্রেকআপ নাকি, আর তালাক, দুইটা আলাদা। বুঝতে পারছো? তার মানে সীমা বন্ধন কিন্তু অনেক স্ট্রং, আর পাই বন্ধন কিন্তু অনেক দুর্বল। কারণ সীমা বন্ধনে অরবিটাল গুলা সরাসরি কি হয়, ওভারল্যাপিং হয়, বাট পাই বন্ধনে অরবিটাল গুলার কিন্তু ওভারল্যাপ হয় না। জাস্ট অরবিটালের বাইরে, মানে হয় না। একটা জায়গায় ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি সিগমা বন্ড এন্ড পাই বন্ডের কনসেপ্ট। তুমি তো এগুলো আগেই পড়ছো, জাস্ট রিভিশন দিলাম, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। হুম। এবার আমরা আসলে একটু দেখবো যে এই যে তোমার সিগমা বন্ড বা পাই বন্ড, এগুলো আমি একটু যৌগের মাধ্যমে দেখাবো, ঠিক আছে, প্যারা নেই। আমরা হোয়াইট বোর্ডে চলে যাই, বেটার হবে। আচ্ছা, এবার দেখো, আমরা একটা যৌগের এক্সাম্পল নেই। ধরো, দুই কার্বনের একটা কি বানাতে চাচ্ছি, আমরা সিঙ্গেল বন্ডের যৌগ বানাতে চাচ্ছি, ঠিক আছে। যদি দুই কার্বন হয় এবং তাদের মধ্যে কোনো ডাবল বন্ড না থাকে, তার মানে কি, কার্বন দুইটার মধ্যে এভাবে সিঙ্গেল বন্ড থাকবে নাকি। আর একটা কার্বনের হাত কয়টা, চারটা। তাহলে কার্বন কার্বনের একটা হাত ইউজ হয়ে গেল, বা একটা অযুগ্ম ইলেকট্রন বন্ধন করে ফেললো। আরো অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা, তিনটা, ঠিক আছে। এবং ওই তিনটা কি আসবে, এভাবে হাইড্রোজেন আসবে, ঠিক না। ওইটারও সেম, হ্যাঁ। হাত আছে তিনটা, তিনটায় তিনটা হাইড্রোজেন আসলে হবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু আসলে হাইব্রিডাইজেশন নিয়ে কিন্তু কথা বলি নাই খুব একটা, মাঝখান দিয়ে একটা গ্যাপ পড়ে গেছে এই সিগমা বন্ড পাই বন্ডের বদৌলতে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে এই সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কি ধরনের হাইব্রিডেশন হয়। দেখো তো, এখানে কার্বনের কয়টা হাত আছে, চারটা। মানে কার্বনের চারটা ইলেকট্রনই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করছে, ঠিক না। শেষ শেষ কক্ষপথে চারটা ইলেকট্রনে কি বন্ধনে অংশগ্রহণ করছে না, বলো। বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে এরা বন্ধনে অংশগ্রহণ করার আগে কি এরা অবশ্যই সংকর হয়ে আসছে না, নাকি সংকর ছাড়া আসছে বন্ধন করতে? শঙ্কর হয়। সংকর হয়ে আসছে, হয়। রাইট। হ্যাঁ, সংকর হয়ে। তাহলে এই যে তোমার একটা এস ছিল, তিনটা পি ছিল, তার মানে এখানে কয়টা এস ছিল, একটা, পি ছিল কয়টা, তিনটা। এই জন্য এই সংকরণের নাম হচ্ছে কি, sp3 হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? কারণ এখানে যেহেতু আমার চারটাই ইলেকট্রন লাগতেছে, মানে চারটা ইলেকট্রন বন্ধন করতেছে, তার মানে কি চারটা অরবিটালকে কি হইতে হবে, সংকরিত হইতে হবে। তো যেহেতু চারটা সংক্রান্ত অরবিটাল, হতে এখানে হবে। একটা এস আর তিনটা পি, তাই এটার নাম হচ্ছে কি sp3 হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের চারটা হুম। অরবিটাল নতুন যা হবে, সেগুলো কিরকম হবে দেখতে বলো। এটা হচ্ছে 2s, এটা শেপ কিরকম, এস এর শেপ গোলাকার, ঠিক না। আর এই যে টুপির তিনটা আছে, সেই টুপির তিনটা কিরকম বলো তো। যেটা টুপি এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে এরকম এক্স অক্ষ বরাবর। আর একটা কি ওয়াই অক্ষ বরাবর, সরি ব্যাকা হয়ে গেছে। আরটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আরটা হচ্ছে কি জেড অক্ষ বরাবর, ঠিক না। তাহলে এই যে এস এর শেপ আর পি এর শেপ কি সেম, না। এই দুটো যখন মিক্স হবে, তখন এদের শেপও একটু চেঞ্জ আসবে, ঠিক না। কারণ যেহেতু গোলাকার একটা অরবিটাল এখানে যুক্ত হচ্ছে, তাই এই ডাম্বেল গুলো আগের চেয়ে একটু ফোলা ফোলা হবে। কেমন হবে আগের চেয়ে একটু
ফোলা 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 মানে ফোলা। আলাদা আলাদা চারটা অরবিটাল হবে। একটা হচ্ছে, সরি, এক্স অরবিটাল যেটা সেটা আগের চেয়ে একটু ফোলা হবে এরকম, আর ওয়াইটাও আগের চেয়ে একটু ফোলা ফোলা হবে, কারণ এখানে যুক্ত হয়েছে কি একটা এস অরবিটাল। ক্লিয়ার? তো তখন এরকম হুম, চারটা কি হবে, নতুন অরবিটাল উৎপন্ন হবে। ঠিক আছে, বোঝা গেছে? তো আমাদের নতুন অরবিটাল হলো হ্যাঁ। কয়টা, চারটা, এবং ওইটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এরকম, এই যে চারদিকে চারটা এরকম নতুন হাইব্রিড অরবিটাল দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এই চারটা কিন্তু এসও না পিও না, এই চারটার প্রত্যেকেই কি বলতো, sp3 হাইব্রিড অরবিটাল। চারটার প্রত্যেকেই কি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি sp3 sp3। হাইব্রিড অরবিটাল। এখানে আমরা বলতে পারবো না যে এটা এস, এটা অথবা এটা পি, এটা সবগুলাই চারটা এখানে হাইব্রিড। ঠিক আছে, এবং একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি আমাকে বলতে পারো একটা কোশ্চেন যে ভাই, যখন এরা সিঙ্গেল ছিল তখন তো ডাম্বেল ছিল একজনের দুইটা করে, ঠিক না? দেখো, ডাম্বেল ছিল কয়টা করে, দুইটা। দুইটা করে না? তাহলে এরকম এখানে তো মোট ডাম্বেল হওয়ার কথা কয়টা, চার দুগুণা আটটা, হওয়ার কথা কয়টা, চার দুগুণা আটটা, বাট এখানে চারটা। কয়টা আঁকছি আমি, চারটা। চিন্তা করো না, আর বাকি দুইটা আছে কিন্তু এটা আমরা আঁকি না, এই যে পিছন দিকে আছে, বুঝতে পারছো? এগুলো আমরা আঁকি না। ক্লিয়ার? ঝামেলা বেশি হবে তাই আমরা একটা করে আঁকি, মানে দুইটার মধ্যে আমরা আঁকি কয়টা, ডাম্বেল কয়টা আঁকি, একটা করে। ক্লিয়ার? আমরা চারটা অরবিটালের জন্য আমরা এখানে ডাম্বেল কয়টা আঁকছি, চারটা আঁকছি। বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে আমরা যদি এখন বলি যে তার মানে এই কার্বনটা চারটা কি আছে, হাইব্রিড অরবিটাল আছে, এ একটা, এ একটা, এ একটা, এ একটা। তেমনি আরেকটা কার্বনের এরকম কি আছে, চারটা হাইব্রিড অরবিটাল আছে, তার মধ্যে একটা অরবিটাল এই কার্বনের সাথে সরাসরি কি করবে, ওভারল্যাপ করবে, এবং বাকি তিনটা কার সাথে বন্ধন করবে বলো তো, হাইড্রোজেনের সাথে, ঠিক না? এই যে হাইড্রোজেন, 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 ক্লিয়ার? তো দেখো তো এখানে কি হ্যাঁ। কোনো পাই বন্ড আছে নাকি, সবগুলোতে অরবিটাল গুলো তোমার ওভারল্যাপ হয়েছে, এটাও সিগমা, সবগুলো কিন্তু সিগমা, ঠিক না? কারণ অরবিটাল গুলো সরাসরি কি হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে। এখানে সবগুলো সিঙ্গেল বন্ড নাকি? তো এই বন্ধনটাকে হ্যাঁ। আমরা আমরা এইভাবে লিখি যে কার্বন কার্বন একটা বন্ধন, আর বাকি তিনটা বন্ধনে তিনটা হাইড্রোজেন, মানে তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আছে। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি যে হ্যাঁ। একক বন্ধনে কোন ধরনের হাইব্রিডেশন হয়, sp3 হাইব্রিডেশন, কারণ sp3 হইলেই আমার চারটা হাইব্রিড অরবিটাল সম্ভব, এবং চারটা হাইব্রিড অরবিটাল চারটা আলাদা আলাদা সিগমা বন্ডে যুক্ত থাকবে। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ। ওকে, এবার আসো ডাবল বন্ড কিভাবে গঠন হয় সেটা আমরা এখন দেখবো। দেখো খেয়াল করো, তোমার যদি এমন হয় যে বন্ধন হবে কয়টা, তিনটা, যদি এমন হয় তোমার সিগমা বন্ধন হবে তিনটা, তাহলে তোমার হাইব্রিড করতে হবে কয়জনকে, চারজনকে। চারটা অরবিটাল কিন্তু আমার হাইব্রিড করার দরকার নাই, তাহলে আমরা হাইব্রিডেশন করব মোট তিনটা অরবিটালের মধ্যে, ঠিক না? আমার যদি তিনটা অরবিটালের প্রয়োজন হয় বা তিনটা সিগমার প্রয়োজন হয়, তাহলে আমি হাইব্রিড করব কয়টাকে, তিনটাকে। একটা এস আর দুইটা কি করব, পি কে নিয়ে হাইব্রিডেশন করব, আর একটা হাইব্রিডেশনের আওতার বাইরে থাকবে, ওইটা আনহাইব্রিড থাকবে। বুঝতে পারতেছো? আমরা চাইলে কি করতে পারি, একটা এস দুইটা পি নিয়ে হাইব্রিডেশন করতে পারি। বুঝতে পারছো? তাহলে আমি যদি হ্যাঁ। একটা এস দুইটা পি নিয়ে করি, ওটার নাম কি হবে, sp2 হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে যদি এরকম sp2 হয়, তাহলে ওই কার্বনে হাইব্রিড অরবিটাল আমরা এভাবে কিভাবে আঁকবো, তিনটা না বলো তো, তিনটাকে আমরা এভাবে 120 ডিগ্রি কোণে এঁকে ফেলবো। আগে ছিল আমার হাইব্রিড কয়টা, চারটা, এখন কয়টা আছে হাইব্রিড, তিনটা। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এরকম sp2 হাইব্রিডেশনের মধ্যে কিন্তু একটা অরবিটাল আছে যার কোনো হাইব্রিডেশন হয়নি, খেয়াল করছো? তো ওইটারে কিন্তু আমাদের অবশ্যই এখানে দেখাইতে হবে। ধরো এটা আমাদের আনহাইব্রিড, বুঝতে পারছো? এটা আমরা এখন দেখবো যোগের মধ্যে, এটা আমি সুন্দর করে দেখবো। ধরো এ একটা কার্বন, এ একটা কার্বন, এদের মধ্যে কি হবে, বন্ধন হবে, এবং এই দুইটা কার্বনের মধ্যে কি হচ্ছে, sp2 হাইব্রিডেশন হয়েছে। ঠিক আছে, তার মানে কি এর মধ্যে হাইব্রিড অরবিটাল কয়টা আছে প্রত্যেকের, হাইব্রিড অরবিটাল কয়টা আছে, তিনটা করে আছে না প্রত্যেকের, কয়টা আছে বলতো, তিনটা করে। তাহলে এর মধ্যে একটা হাইব্রিড অরবিটাল কার্বনের সাথেই যুক্ত হয়ে যাবে, তাই তো? আর বাকি আছে কয়টা, দুইটা হাইব্রিড অরবিটাল, ঠিক না? দুইটা। এই যে মোট আমার কয়টা হইলো, তিনটা, আগের মতো চারটা না কিন্তু। তিনটা। ঠিক আছে, আর হচ্ছে খেয়াল করো,
এখানে কালার কিছু দিয়ে, হ্যাঁ মনে আছে লাস্টে কিন্তু একটা আনহ্যাবিট অরবিটাল ছিল, ঠিক না পি এর? তো আনহ্যাবিট অরবিটালকে আমরা এইভাবে মাঝখানে এই জায়গাটার মধ্যে এঁকে দিয়ে দিব, বুঝতে পারছো? এরও তাহলে একটা কি আছে, হ্যাঁ আনহ্যাবিট অরবিটাল আছে, ঠিক আছে? তাহলে জিনিসটা এমন দাঁড়াইলো যে আমরা আনহাইব্রিড অরবিটাল যেগুলো আছে সেগুলাকে এভাবে দুটা ডাম্বেল দিয়ে প্রকাশ করতেছি, আর হাইব্রিড যেগুলো আছে সেগুলোকে আমি একটা ডাম্বেল দিয়ে প্রকাশ করতেছি, বুঝছো? আমি কিন্তু আগেই বলছি যে এই হাইব্রিড গুলোরও কিন্তু এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে, but আমরা এগুলো আঁকি না, ঝামেলা মানে দেখতে আরো জটিল হবে তাই, বুঝছো? এই দেখো এটার পিছে একটা আছে, এটার পিছে হ্যাঁ একটা আছে, এটার পিছে একটা আছে, যেগুলো আমরা আঁকি না, কিন্তু আনহাইব্রিডের ক্ষেত্রে আমরা এটা এঁকে দেখাই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো এখানে তিনটা হাইব্রিড অরবিটাল কি করবে, এভাবে তিনটা সিগমা বন্ধন গঠন করবে নাকি? তার মানে হাইব্রিড হ্যাঁ তোমার সিগমা বন্ধন করার জন্য কি হয়, হাইব্রিড হয়, বুঝতে পারছো? তাহলে এখানে কি হলো, জিনিসটা দেখতে এরকম হলো না, যে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে প্রত্যেকের, দুইটা, আর এখানে দুইটা। মাঝখানে একটা বন্ধন হইলো, তাহলে আরেকটা বন্ধন গেল কই, ঠিক না? এখানে এই যে দেখো আনহাইব্রিড যে অরবিটাল আছে দুইটা, এই আনহাইব্রিড অরবিটালের মধ্যে কি ইলেকট্রন আছে না? অবশ্যই ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে কি আরেকটা ইলেকট্রন আছে, আর আমরা কিন্তু জানি একটা ইলেকট্রন মানে কয়টা ইলেকট্রন, 6.0 × 10⁻23 ইলেকট্রন। তো এগুলো তো এরকম জানোই যে এরকম বিচির মতো না, ঠিক না, বা এরকম একটা ট্যাবলেটের মতো না, এগুলো হচ্ছে ইলেকট্রনের মেঘ আকারে থাকে, মানে অনেক হিউজ পরিমাণ ইলেকট্রন এবং 3D শেপে থাকে, এবং এই শেপ গুলো আমরা এখানে আঁকছি। এগুলো আসলে কিছুই না, এগুলো ইলেকট্রনের ঘূর্ণনের পথ বা একটা ঘূর্ণনের অবস্থান, যেগুলো আমরা অরবিটাল বলি, বুঝছো? তাহলে বলো তো, হ্যাঁ এই যে আনহাইব্রিড অরবিটালে কি আছে, ইলেকট্রন আছে, এই আনহাইব্রিড অরবিটালে ইলেকট্রন আছে, এবং তারা প্রেম করতে বেরোবে কোথায়, এই যে এর মাঝামাঝি জায়গাটাতে, এখানে কিছু অংশ, এখানে কিছু অংশ, বুঝতে পারছো? এটা কিন্তু এমন না যে এখানে এর একটা ইলেকট্রন না, আর এর এর আছে কয়টা, একটা, দুইজনের অযুগ্ম ইলেকট্রন কয়টা, এখানে একটা আর এখানে আরেকটা অপোজিট স্পিনে, ঠিক না? দুইটা মিলে আসলে কয়টা ইলেকট্রন হয়, এই যে অনেক, 12.04 × 10⁻23, এই এতগুলো ইলেকট্রনের অর্ধেক কোথায় ঘুরে, এই যে উপরের তলে ঘুরে, আর বাকি অর্ধেক কোথায় ঘুরে, নিচের তলে ঘুরে। তার মানে এই না যে এখানে দুইটা বন্ধন, এখানে কি ইন্ডিভিজুয়ালি বন্ধন দুইটা, বলতো? বন্ধন কি দুইটা না, এখানে একটা ইলেকট্রন না একটা ইলেকট্রন মিলে বন্ধন কয়টা বানাইছে, একটা, ওই একটা বন্ধনেই দুইটা ইলেকট্রন উপরে আর নিচে মিলায় ঘুরে, তার মানে দুইটা মিলায় কয়টা বন্ধন বলতো, একটা পাই বন্ধন, একটা। বুঝতে পারছো? তাই দুইটা মিলে কয়টা পাই বন্ধন, একটা পাই বন্ধন। তার মানে এই যে উপর আর নিচে মিলে যে একটা পাই বন্ধন, সেটাকে আমরা এখানে এই সিঙ্গেল বন্ডের উপরে লিখে দিই। তাহলে এই দেখছো, তার মানে ডাবল বন্ড মানে কি, একটা হচ্ছে এখানে পাই আর একটা হচ্ছে এখানে কি সিগমা। কথা কি বোঝা গেছে, সিগমা। ক্লিয়ার? এবং হ্যাঁ ডাবল বন্ডের ক্ষেত্রে কোন হাইব্রিডেশনটা হয়, sp2, কারণ যাতে তিনটা হাইব্রিড অরবিটাল থাকে আর একটা আনহাইব্রিড থাকে, আর ওই একটা আনহাইব্রিড অরবিটাল কি করবে, একটা পাই বন্ড বানাবে, বুঝতে পারছো? পুরো জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার আমরা হ্যাঁ দেখবো যে ট্রিপল বন্ড কিভাবে হয়। আচ্ছা, ট্রিপল বন্ডের জন্য তোমার পাই বন্ধন লাগবে কয়টা, অবশ্যই দুইটা। আর একটা জিনিস তুমি খেয়াল করো, এ একটা কার্বন এ একটা কার্বন, এখানে সরাসরি মানে সরাসরি অরবিটাল ওভারল্যাপ কি একটার বেশি হওয়া সম্ভব? এই অরবিটাল কি এইভাবে ওভারল্যাপ হতে পারবে, ব্যাকা হয়ে পারবে, বলতো? যদি না পারতো তাহলে তিনটাই কি হইতে পারতো, সিগমা, অথবা দুইটাই কি হইতে পারতো, সিগমা। বাট এই অরবিটাল গুলো আমরা জানি যে অক্ষ বরাবর থাকে, হয় ওয়াই অক্ষ বরাবর, হয় এক্স অক্ষ বরাবর, অথবা জেড অক্ষ বরাবর। কখনোই এই একটা অক্ষ বরাবর একটার বেশি অরবিটাল কি করতে পারবে না, সরাসরি অতিক্রম করতে পারবে না। এবং দেখো তো এই যে যে ওয়াই আছে, এই ওয়াই কি এই ওয়াই এর সাথে তোমার ইয়া করতে পারবে, মানে সরাসরি কি ওভারল্যাপ হওয়া সম্ভব? বা এই ওয়াই এর সাথে কি, সরি এই জেড এর সাথে কি জেড এর কিছু তোমার সরাসরি ওভারল্যাপ হওয়া সম্ভব না। তুমি যে কোনো একটা দিকে ধরো, এই যে এরকম, এর যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর সাথে ওয়াই কি করতে পারবে, সরাসরি অতিক্রম করতে পারবে। বাট বাকি যে এক্স আর ওয়াই আছে, সরি এক্স আর জেড আছে, তারা কি পারবে এভাবে সরাসরি ইয়া করতে, ওভারল্যাপ করতে পারবে না। তার মানে যে কোনো একটা ডাইরেকশনে, যে কোনো একটা এক্সিস বরাবর কি হওয়া সম্ভব, সীমাবন্ধন হওয়া সম্ভব। এই জন্য কার্বন কার্বনের সীমাবন্ধন ম্যাক্সিমাম কয়টা হবে, একটা, বুঝছো? এই জন্য বাকি দুটা বন্ড অবশ্যই কি বন্ধন, পাই বন্ধন। ক্লিয়ার, বোঝা গেছে? এটা আমরা অবশ্যই এখন দেখবো কিভাবে হ্যাঁ হয়। তার মানে কার্বনের আমার কি ছিল, ওয়ান এসে ছিল দুইটা, টু এসে একটা, আর টু পি তে ছিল তিনটা। এটা অবশ্যই কোন অবস্থায়, উত্তেজিত অবস্থায়, ঠিক আছে? এই যে তোমার একটা এস আর তিনটা পি ছিল, তার মধ্যে আমি যদি এখন একটা এস আর একটা পি নিয়ে যদি হাইব্রিডাইজেশন করি বা সংকরণ করি, ওটার নাম কি হবে, এসপি হাইব্রিডাইজেশন, এর নাম কি হবে,
এসপি হাইব্রিডাইজেশন, ঠিক আছে? এসপি। এসপি হাইব্রিডাইজেশন মানে কি, এখন কয়টা হাইব্রিড হাইব্রিড তোমার ইয়া আছে, কি বলে, হাইব্রিড অরবিটাল আছে? দুইটা। এই একটা এসপি, একটা এসপি, ঠিক না? কারণ দেখো, একটা এস আর একটা পি মিক্স হচ্ছে, তো মিক্স হয়ে কি তিনটা উৎপন্ন হবে অরবিটাল, নাকি দুইটা উৎপন্ন হবে বলো তো? যতগুলা মিক্স হবে ততগুলা নতুন হাইব্রিড অরবিটাল হবে। যেমন দেখো, প্রথমে sp3 ছিল, চারটা মিলে কয়টা হাইব্রিড বানাইছে? চারটা বানাইছে না? এরপরে কত ছিল? sp2, তিনটা মিলে বানাইছে কয়টা? তিনটা হাইব্রিড অরবিটাল। তেমনি এখন মিক্স হচ্ছে কয়টা? দুইটা। এস আর পি এর মধ্যে সংকরণ হচ্ছে, তাহলে উৎপন্ন হবে কয়টা? দুইটা। কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে হ্যাঁ। দেখো, একটা এস আর একটা পি সংকরায়ন হয়ে দুইটা কি বানাচ্ছে? sp অরবিটাল বানাচ্ছে। সেগুলাকে আমরা এই যে ডান পাশে একটা দিলাম আর বাম পাশে একটা দিলাম, ঠিক আছে? এমনি এর মতো আরেকটা কার্বন আছে যার এরকম সরাসরি তার সাথে একটা অরবিটাল কি করবে? সীমা বন্ধন বানাবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। আর তার মানে দেখো, যেহেতু এখানে তিনটা পি অরবিটালের মধ্যে মাত্র কয়টা পি অরবিটাল ইয়া করছে তোমার হাইব্রিডেশনে অংশগ্রহণ করছে? মাত্র একটা না? এই যে একটা এস আর একটা পি, তাহলে আনহাইব্রিড কয়টা আছে বলো তো? দুইটা। সংকরণ করে নাই এমন অরবিটাল বা ইলেকট্রন কয়টা আছে? দুইটা। তাহলে আমরা এগুলাকে অবশ্যই ভাবে ডাম্বেল আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটা আনহাইব্রিডকে কিভাবে এক্সপ্রেস করতে পারি? এভাবে খাড়া দুই পাশে দুইটা দিয়ে প্রকাশ করতে পারি। আরেকটাকে আমরা চাইলেই এভাবে প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? কারণ কি, তোমার হ্যাঁ। একটা হচ্ছে কি হয়, এক্স অক্ষ বরাবর হয় ডাম্বেলটা, আর একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা কি জেড অক্ষ বরাবর না? তিনটা তিন অক্ষ বরাবর না? তাহলে একটাকে আমি এভাবে এক্স অক্ষ বরাবর কি করছি? সীমা বন্ধন দিয়ে দিছি। আর বাকি আছে কয়টা? দুইটা, পি ওয়াই আর পি জেড। এক্স অক্ষের সাথে লম্ব হবে একটা, আর আরেকটা হচ্ছে এই দুইটার অক্ষের সাপেক্ষে কি লম্ব। এটা তো আর আমি স্ক্রিনে আঁকতে পারবো না, পারবো? আমি তো চাইলে এখানে লম্ব, এই যে এই সমতলের উপর লম্ব কোন অরবিটাল আমি এখানে আঁকতে পারবো না, ঠিক না? তো ওটাকে আমি ব্যাকা দিয়ে বুঝাচ্ছি। ব্যাকা মানে কিন্তু এই না যে এই এই জিনিসটা এই দুটার মাঝখানে আছে, না। এই ওয়াই আর এক্স অক্ষ এই দুইটার সাথে লম্ব বরাবর, মানে স্ক্রিনের উপরের দিকে আর স্ক্রিন থেকে ভেতরের দিকে যে লম্বালম্বি যে অক্ষটা, সেটা হচ্ছে আমাদের কি জেড অক্ষ। বুঝতে পারছো? ওটা আমাদের আঁকা সম্ভব না, তাই আমরা এভাবে ব্যাকা এঁকে বুঝাচ্ছি যে এটা কোথায় আছে, জেড অক্ষ বরাবর আছে। আমার কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ। তাহলে আমরা কি করলাম, হ্যাঁ। এটা আনহাইব্রিড অরবিটালকে এভাবে দুইটা ডাম্বেল দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে আমরা সেম ভাবে ওই কার্বনেরও কি পাবো? এরকম দুইটা আনহাইব্রিড অরবিটাল লিখতে পারবো বা প্রকাশ করতে পারবো। আর এটা জেড অক্ষ বরাবর ধরলাম, জেড অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে দেখো তো, অবশ্যই হ্যাঁ। যদি ইলেকট্রন বা এদের যদি বন্ধন হয় তাহলে কি হবে বলতো? ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষের যে অরবিটাল তাদের মধ্যে কি হবে? ইলেকট্রনের শেয়ার হবে, পাই বন্ধন হবে, ঠিক না? এই উপর নিচে মিলায় কয়টা বন্ধন বলতো? একটা। এই উপর নিচে মিলায় কয়টা বন্ধন? একটা, ঠিক আছে? তেমনি এখানে দেখো, এই জেড অক্ষের সাথে কার হবে? জেড অক্ষেরই হবে, কারণ একটা অক্ষ থেকে তো আরেকটা অক্ষে তোমার ইলেকট্রন শেয়ার সম্ভব না, ঠিক না? দুটা সেম এক্সিস এর মধ্যে কি সম্ভব? এভাবে পাই বন্ধন সম্ভব। বুঝতে পারছো? তাহলে এই একটা আনহাইব্রিড অরবিটালে, সরি, এই একটা আনহাইব্রিড অরবিটালে কি হচ্ছে? পাই বন্ধন হচ্ছে একটা। আর এই যে আরেকটা আনহাইব্রিড অরবিটাল আছে ওখানে আরেকটা পাই বন্ধন হচ্ছে। মোট পাই বন্ধন সম্ভব কয়টা? ম্যাক্সিমাম দুইটা। বুঝতে পারছো? একটা কি এখানে সিগমা, আর বাকি দুটো কি পাই না? তার মানে কার্বন কার্বনের মধ্যে তিনটা বন্ধন ম্যাক্সিমাম সম্ভব, একটা সিগমা আর বাকি দুটো কি পাই। এখন পাই। বুঝছো ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড কিভাবে হয়? এবং একই জিনিস কিন্তু হ্যাঁ। নাইট্রোজেনের ক্ষেত্রেও সঠিক, মানে ট্রিপল বন্ডের সিস্টেম এটাই, আর ডাবল বন্ডের সিস্টেম একটু আগে দিলে তখন সেটা। আর সিঙ্গেল বন্ড তো বুঝতে পারছো যে সবগুলো বন্ধনই হাইব্রিডেশন করবে এবং সবাই এভাবে সরাসরি অধিকরণের মাধ্যমে কি করবে? বন্ধনকরণ করবে। এবং দেখো এখানে কিন্তু একটা হাইব্রিড অরবিটাল আছে, এই পাশে একটা আর এই পাশে একটা। অবশ্যই এদের সাথে কে যুক্ত হতে হবে? হাইড্রোজেন। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এটা আমাদের হচ্ছে কি, ওই যে মনে আছে, সিএইচ, সিএইচ মাঝখানে কয়টা বন্ধন? তিনটা বন্ধন। বা অ্যালকাইন মানে ইথাইন, এটা এটা হচ্ছে ইথাইনের গাঠনিক সংকেত। ক্লিয়ার? তাহলে বন্ধন নিয়ে কি আর কোনো হ্যাঁ। সমস্যা আছে, যে কিভাবে কোন কি মানে বন্ধন হচ্ছে না হচ্ছে, ডাবল বন্ড কি ট্রিপল বন্ড কি, সব ক্লিয়ার তো নাকি? হ্যাঁ। গুড। তাহলে বন্ধন নিয়ে আমাদের সমস্যা নাই, সুন্দর মতো এখান থেকে রিডিং করে নিবা, ঠিক আছে? যা যা আছে এগুলো সবগুলো আমি দেখাই দিচ্ছি। এরপরে যে দেখো, এই যে কোণ, মানে কোণের যে বিষয়গুলো আছে এগুলো তো আগে থেকে জানো, যে sp3 তে কোণ হয় কত? 109 ডিগ্রি, মানে একটা চারটা অরবিটাল তো, এর এরকম একটা তোমার
পিরামিড শেপের কি বানায়, স্ট্রাকচার বানায়, এবং প্রত্যেকটা অরবিটালের সাথে যে মানে প্রত্যেকটা অরবিটাল নিজেদের মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট কোণে থাকে, এগুলো তো জানোই, অর্থাৎ 3 শিখছো ঠিক না? তেমনি যে তোমার sp2 আছে, sp2 এর মধ্যে একটা বন্ধন দূরত্ব আছে, কার্বন কার্বনের মধ্যে বন্ধন দূরত্ব কি সেম হবে সবগুলার? কখনোই না। এগুলো একটু দেখে নিবা বই থেকে, যে কার 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 বন্ধন দূরত্ব কত, বন্ধন কোণ কত, সবগুলো একটু ভাষায় দেখে নিবা। ঠিক আছে? পারবা না? টাফ কিছু দিছি? হ্যাঁ। খুবই সহজ জিনিস দিচ্ছি, ঠিক আছে? এবং এই মানে পার্থক্য গুলো দেখবা, যে অবশ্যই দেখো sp3, যে দেখো তোমার অ্যালকেন, অ্যালকেনে কি sp3, sp3 হাইব্রিডেশন, তার মানে ওখানে কি ম্যাক্সিমাম পি না বলতো? পি এর শতকরা অংশ কিন্তু বেশি। sp3 তে পি এর কিন্তু অংশ বেশি, sp2 তে পি এর অংশ আরেকটু কম, sp তে পি এর অংশ কি অর্ধেক, আর এস হচ্ছে অর্ধেক, ঠিক না? মানে একটা এস একটা পি। এগুলো এই জিনিসগুলো একটু তোমরা বাসায় দেখে নিবা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। ওকে। হ্যাঁ। আর তারপর হচ্ছে সমগোত্রী শ্রেণী, ওটা আমরা আরেকটা পার্টে শিখবো। বন্ধনের একটা পার্টি থাক, মানে বন্ধনগুলো আমরা একটা পার্টি শেষ করে ফেললাম, ঠিক আছে?